মা, মা, আরে আপনি বসুন, আস্তে। মা, মা, তুমি শান্ত হও। কেমন লাগছে জননী? আর একটু অপেক্ষা করো, তুমি আর বাঁচবে না, শেষ হয়ে যাবে। আর তুমি ঠিক যেই শরীরে প্রবেশ করেছো সেও পুড়ে ছাই হয়ে যাবে। আমি নন্দিনীর শরীরে আছি সেটা শোভা জেনে গেলে বেচারা নন্দিনীকে অনেক বিপদের মধ্যে ফেলে দেব আমি। কি করব এখন? বলো জননী, বলো বলো জননী, চুপ করে থেকো না। বেঁচে থাকতেও কষ্ট পেয়েছো, মরার পরেও কষ্ট পাচ্ছো, তোমার কপালে কষ্টই আছে। এইভাবে কষ্ট দিয়ে দিয়ে তোমায় মারবো। আমায় সত্যিটা বলো, তাহলে আমি তোমায় ছেড়ে দেব। এই শোভা, তোর এই অহংকারের জন্য তুই একদিন শাস্তি পাবি, সেটা ভুলিস না। দেখাই যাচ্ছে কে এখন শাস্তি পাচ্ছে। তুমি ভালোবাসো তোমার আঙ্কেল, আন্টি, তোমার দিদি আর তোমার ভাইকে, সবাইকে ছেড়ে দিয়ে কালচক্রকে রক্ষা করবে বলে দাঁড়িয়ে আছো। হাহ, কত ত্যাগ তোমার! এই দেখো দেখো, এখন ত্যাগের পরিণাম তোমাকেই ভোগ করতে হবে। আমি মারা গেলে যে শরীরে প্রবেশ করেছি সেই শরীরও নষ্ট হয়ে যাবে। ও তাই? আর সেরম কিছু হলে তুই কাল চক্রও পাবি না। কোথায় গেল রে দিদি? মাদুলিটা আমার কাছেই রয়ে গেছে। মাদুলি তো ফেলে দিতে বলেছিল দিদি। মাদুলির কথা এখন ছাড়, আগে দিদিকে খুঁজি চল। ওই নীলি এসে জিজ্ঞেস করলে কি বলবো? নীলির কথা ছাড়, আঙ্কেল জিজ্ঞেস করলে কি বলবি? টেনশন দেওয়ার জন্যই আমাদের সাথে আছে। হ্যালো, ও আমাদের সাথে নয়, আমরা ওর সাথে আছি। দুটো একই ব্যাপার, চল খুঁজি দিদিকে। চিন্তা কর শোভা, আমি মারা গেলে সেই শরীরও মারা যাবে, তখন তুই কাল চক্রকে দেখেও চিনতে পারবি না। যদি আজ আমি মারা যাই, তুই প্রত্যেক দিন একটু একটু করে মরবি, সেটা ভালোই হবে। আমার মৃত্যু দিয়ে যদি তোর মতন দুষ্ট লোকেদের হাত থেকে কালচক্রকে বাঁচানো যায়, তাহলে তার জন্য আমি মরতেও রাজি আছি। ওই মৃত্যুর কষ্টটা আমার কাছে আনন্দের হবে। আমার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো কালচক্র। চক্রবর্তী বা রাম মরলে আমার কি? একটা সাম্রাজ্য বানাতে অনেক সৈনিকের বলি দিতে হয়, এরা তার কাছে কিছুই না। আমার কালচক্র দরকার। এই শরীর নাশ হয়ে গেলে আমি ওটা পাবো না। পালিয়ে গেল। পালিয়ে গিয়ে যাবে কোথায়? কোনো না কোনো দিন ওকে আমার হাতেই শেষ হয়ে যেতে হবে, ও জানে না। রাম, তোর বাবা এলো কি রে? দেখ না, তোর বাবা এসেছে নাকি, দেখ না রে রাম। নিন, খেয়ে নিন, একটু জল খেয়ে নিন। আর একটু খাবেন? না, রাম তুই বল, তোর বাবার কিছু হয়নি তো? বল,
একবার বল, একবার বলে দে রাম, বলে দে না। আমার মঙ্গলসূত্রের দিব্যি, আমি বেঁচে থাকতে উনি নেই। বল না রে রাম, বল। মা তুই শান্ত হ, তুই শান্ত হ। বলো, আমার মা যা জিজ্ঞাসা করছে উত্তর দাও। না, আমি কি করে? দেখো রাম, তুমি যে কথাগুলো এখন বলছো একটু চিন্তা করে বলো। যে মানুষ মারা গেছে তাকে নিয়ে এরকম কথা বলতে নেই। স্যার ওকেই বলুন এসব কিছুর উত্তর দিতে। আরে তুমি বলো না। রাম, তোরা কোথায় গিয়েছিলিস? কেন গিয়েছিলিস? বিরাটের বাড়ি গিয়েছিলাম মা। বিরাটের বাড়িতে? ওদের বাড়িতে তোদের কি এমন দরকার ছিল? ওর বিয়ে উপলক্ষে গিয়েছিলাম আমরা। বাবা বলেছিলেন বিরাটের বাবার সঙ্গে দেখা করবেন, সেই জন্যই গিয়েছিলাম। না রে, ওখানে কাজ শেষ করে তোরা সোজা বাড়ি চলে আসতিস। আবার কোথায় গিয়েছিলিস তোরা? ঠিক তখনই তো মা, এর বোন আমাদের উপরে অ্যাটাক করলো। আমাকে ওর বোন বাবার থেকে দূরে করে দিল, আর তখনই বাবাকে কিডন্যাপ করলো। বিশ্বাস না হলে দেবসেনাকে জিজ্ঞাসা করো, বলো। জননী কেন তোমার বাবার খুন করতে যাবে বলো তো? প্রতিশোধ। জননীর আত্মা এখানে কোথাও থাকলে আমি কোনো সূত্র পেয়েও যেতে পারি। দেখা যাক। গিয়ে দেখি। আমাকে ক্ষমা করো নন্দিনী, আমার জন্য তুমি অনেক কষ্ট পাচ্ছ। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। এখানে হবে কি? চক্রবর্তী বাবুকে মেরে ফেললো। চক্রবর্তী বাবুকে কে বিষ দিয়েছে? ভেতরে গিয়ে কোনো ক্লু পাই কিনা সেটা দেখতে হবে।
দিদি 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 কি হয়েছে ওঠো না, দিদি? দিদি। কথা বলো। কি রে, আয় এদিকে। দিদি দিদি, ওঠো কথা না, বলো না দিদি। দিদি। কি হলো, কি দিদি? হয়েছে? দিদি কি দিদি, হলো? চুপ করে ওঠো আছো না, কেন, কথা দিদি? বলো দিদি। জামা কাপড় ধোয়ার আছে। হুম, কোথায় আছি রে? এই শ্যাম, দিদির কিছু একটা হয়েছে, যা গিয়ে বাড়িতে বল। ওই নীলে খুব বকবে। বকলে বকুনি খাবো, কিন্তু দিদি আগে সুস্থ হোক। আমি যাচ্ছি, দাঁড়া। দিদি দিদি একটু দাঁড়াও। উম, উম, উম। দিদি কথা বলো দিদি। ওঠো দিদি। দিদি কি হয়েছে? চুপ কর না, ঘুম পাচ্ছে তো। ওঠো দিদি। দিদি কথা বলো না। ঘুমিয়ে আছো কেন? ওঠো দিদি, কথা বলো। ঘুমিয়ে পড়, তুইও ঘুমো ঘুমো। দিদি, আপনি যদি এভাবে কাঁদতে থাকেন তাহলে শরীর খারাপ হয়ে যাবে। আপনি একটু শান্ত হন দিদি। কি করে নিজেকে সামলাবো মা? আমি নিজের সর্বস্ব হারিয়ে ফেললাম। আমি আমার মৃত স্বামীর মুখটাও একবার দেখতে পেলাম না। এই ছিল আমার কপালে। দেখুন, মৃত্যু তো কখনোই আগে থেকে কাউকে বলে কয়ে আসে না, হঠাৎ করে এসে মানুষকে নিয়ে চলে যায়। এই শাশ্বত সত্যকে মেনে নিতে হবে দিদি। ছি, ঈশ্বরের এই করার ছিল। দিন রাত আমার স্বামী যাতে ভালো থাকে সেই প্রার্থনাই করতাম, আর এই তার পরিণাম পেলাম। উনি আমার সবকিছু কেড়ে নিয়ে কিরকম চুপ করে আছেন দেখতে পাচ্ছেন। এই সব কিছু ভগবান করেননি, ওই জননী। এসব ওরই চক্রান্ত মা। দেখো রাম, বারবার এই সব কিছুর জন্য জননী দায়ী বলে তুমি আমাদের কিন্তু মনটা খারাপ করে দিচ্ছ। অবশ্যই বলবো স্যার, আমি বারবার ওর কথাই বলবো। এসব ওই করেছে, এই সব কিছুর জন্য ওই দায়ী, একমাত্র ওই। তার সাথে এই বিষয়টার কি সম্পর্ক রয়েছে রাম? তুমি তো ভালো করেই জানো যে জননী এই পৃথিবীতে আর নেই, অথচ তুমি বলছো সে বদলা নিয়েছে। কিন্তু তোমার বাবাকে খুন করার মতন ভুল তোমার বাবা কি করেছেন সেইটা বলো। তুমি বলছো খুন করেছে, তো তা খুন করার তো একটা কারণ থাকবে পিছনে। তা কারণটা কি বলো? এই, তুই এখনো এখানেই আছিস? লিলি, তোকে তো- এই কি হয়েছে রে? দিদি ওপরে মাথা ঘুরে পড়ে গেছে, ভীষণ এমার্জেন্সি, গিয়ে দেখুন। এই, ও কে রে যে ওকে গিয়ে দেখতে হবে? ওর যা পারে হোক গে। শিশু শ্রমিকদের দিয়ে এত কাজ করাচ্ছেন, এরপরে কিন্তু পুলিশে কমপ্লেন করব। শিশু শ্রমিক? শিশুটা কে রে? আমার দিদি, ও শুধু 5 ফুট লম্বা, এই যা, নয়তো ও বাচ্চাই। এই, যা এখান থেকে, যাকে কমপ্লেন করার আছে করে নে। মিলি, দয়া করে 5 মিনিট চুপ করবে? সরি বিরাট। এই ছোটু, কি হয়েছে রে? আপনি ওকে এত বেশি কাজ দিয়েছিলেন যে ও ছাদে মাথা ঘুরে পড়েই গেছে। ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। আপনার নতুন গাড়িটা নিয়ে আসুন না। মম, অনেক কাজ করে ফেলেছে এরা। এদেরকে দিয়ে কাজ করানো মানে নিজেরই ক্ষতি করা, আর কিছু নয়। এদেরকে পাঠাও এখান থেকে। তুই জানিস না বিরাট, এরা সবাই এখান থেকে চলে যাবার জন্য নাটক করছে। মম, দয়া করে বোঝার চেষ্টা করো। বেচারা বাড়িতে বাবা আছে, এই সব কিছু ছেড়ে এখানে এসে ওই মেয়েটার এই বাচ্চাগুলো পড়ে আছে। এত কি কাজ রয়েছে আমাদের বাড়িতে যে ওরা করবে? টাকা কি কম খরচ হয়েছে বিরাট? তাহলে কি ওরা কাজ করলে আমার ল্যাপটপ, জামা কাপড় ওগুলো সব ফিরে আসবে? ছোটু, আরে এই না, এটা ধর। তো দিদিকে নিয়ে হসপিটালে চলে যা, কিছু দরকার হলে আমায় বলিস। কিছু যদি দরকার হয় আমাকে ফোন করবি, আমি এসে দেখে নেব। ওনাকে ফোন করার কোনো দরকার নেই। বিরাট, হুম? লেট হয়ে যাচ্ছে, চলো যাই। হ্যাঁ চলো বাবা। দেখুন,
আমি আপনাদের কিছুতেই বোঝাতে পারবো না, কিন্তু দেখুন স্যার, তবে যাই হোক না কেন আমার বাবাকে ষড়যন্ত্র করেই মারা হয়েছে। তবে তবে ও যে আত্মা হয়ে এসেছে এটা মিথ্যে নয় স্যার। এইভাবে শুধু শুধু আত্মা হয়ে এসেছে, তোমার বাবাকে খুন করে গেছে, এসব বলার মানে কি রাম? রাম, ও এসে তোর বাবাকে কেন খুন করবে বল? আমি এসব বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করতে হবে মা, বিশ্বাস করতে হবে। তার কারণ হলো ওই জননীর পরবর্তী শিকার আমি। কি বলছিস তুই? কি বলছিস এসব রাম? এটাই সত্যি মা, আমি সত্যি কথা বলছি। কারণ বাবাকে মারার পরে ও তোমার ছেলেকে মেরে ফেলবে। ভগবান, এ কি সব শুনলাম? দিদি, আপনি একটু নিজেকে সামলান। এসব এসব সত্যি নয়, মিথ্যে। আপনার কি মনে হয় আমি মিথ্যে বলছি? জননী আত্মা হয়ে ফিরে এসেছে। মিথ্যে। সত্যি। জননী অশরীরী হয়ে আছে এটা সত্যি, কিন্তু ও খুন করেছে এটা মিথ্যে। পরমেশ বাবু, পরমেশ বাবু, এখন আপনি বাইরে আসবেন নাকি আপনার মেয়েকে পুলিশের হাতে তুলে দেব? শুনুন পরমেশ বাবু। ওহো, তেমন কিছু করবেন না ম্যাডাম। মেয়েটা আমার না জেনে ভুল করে ফেলেছে। ওর হয়ে আমি আমি আপনার কাছে ক্ষমা। পাজি মেয়ে। রাজেশ্বরী ম্যাডামের গলা শুনলাম। ম্যাডাম আসুন, ভেতরে এসে বসবেন। কাকে খুঁজছেন পরমেশ বাবু? আমি রয়্যাল রাজেশ্বরী। তুই অন্যের গলায় কথা বলছিস? এই কেন রে? আমায় ভয় দেখাতে খুব মজা লাগে। বাবা, বাড়িটা পুরো শান্ত ছিল, চিৎকার চেঁচামেচি না করলে কি ভালো লাগে? ওই জন্য একটা ছোট্ট শখ দিলাম। ওকে না, তুই না থাকলে জায়গাটা কি করে হাসি খুশি থাকবে বল? আর না তো কি, আমি তো এরকমই থাকবো। শোনা মা, তুই এখানে দৌড়াদৌড়ি করে আনন্দের বান ডাকাস, না থাকলে সেটা কি করে সম্ভব? তখন সব শোনা মা, তোকে কতটা মিস করছিলাম জানা আছে? আমিও বাবা, তোমাকে এই কদিন খুব মিস করেছি। আহ? তুমিও মিস করলে, আমিও মিস করলাম। হ্যাঁ রে, 3 দিন পর আসবি বললি, আর 2 দিনের মধ্যেই চলে এলি। হ্যাঁ, তাহলে আমি আবার চলে এই যাই। না না না, চুপ করে বস। এমনি বললাম তো। বাবা, আমি শতাব্দী এক্সপ্রেসের মতো আর শব্দবিধি বানের মতো 1 সপ্তাহের কাজ মাত্র 1 দিনেই শেষ করে চলে আসলাম, বুঝলে তুমি? আর ওখানে সবাই বলছে যে তুই কত স্পিডে কাজ করিস, যেমন তুমি প্রশংসা করো। Wow! আর শুধু তাই নয় বাবা, ভাতে কতটা জল দেয়, রান্নায় কতটা নুন লাগে, কিছুই জানতো না। আমি সব করে দিলাম বলে তোমার হাত ভীষণই ভালো, এই বলে চুরি পরিয়ে দিল। সবাই কত খুশি হয়ে গেছিল জানো? হ্যাঁ, আর ওই নীলি আছে না, নীলি, ও তো রূপোর থালার মধ্যে সিঁদুরের জল এনে আমাকে আরতি করতে শুরু করলো। আমি তো পুরো লজ্জাই পেয়ে গেছিলাম। তারপর তারপরে হ্যাঁ, আর ওই দীক্ষিত বাবু আছেন না, ওনাদের মধ্যে উনি খুব ভালো লোক। আমার কোনো কথাই উনি রাগই করেননি, উল্টে আমার সব রান্না উনি পছন্দ করেছেন। তারপর কি তারপরে? হ্যাঁ, 500 টাকা আবার টিপসও দিয়েছেন। আমি বললাম টিপস লাগবে না, আপনি দিলে দিন, আমি মন্দিরে গিয়ে দক্ষিণা দিয়ে চলে আসবো। উনি 500 টাকা দিতেই পারেন, কিন্তু সেটা টিপস হবে না। নিশ্চয়ই কোনো জট পাখি এসেছে আবার। দেখা যাক। হ্যাঁ, তারপরে ওরে বাবা, পরের কথা পরে হবে। তোর জন্য আমি রান্না করেছি স্পেশাল ভাবে। হাত মুখ পা ধুয়ে আয়, একসাথে খেতে বসবো।
নিজের হাতে খাও। Beast, পাপা, beast, পাপা। জানি রে বাবা, ওই 3টে হনুমান কোথায়? ওরা কোথাও আছে হয়তো, তাই আসবে, নাকি? ছাড়ো। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। এখন দেখছি একটু বেশি দৌড়দৌড়ি হচ্ছে তোর। একটু নয় গুরুদেব, ভালোই হচ্ছে। একবার কাজ হারিয়েছিস, মনে আছে তো? কেন গুরুদেব, সারা জীবন ধরে কি আমি এখানে বাসন মেজেই যাব? এখানে কি কাজ করতে এসেছি সেটা আপনি ভালো করেই জানেন গুরুদেব। আপনি নিজেও কোনো কাজ করছেন না, আমাকেও করতে দিচ্ছেন না। কাজটা কি হয়েছে? কাজ পুরো হয়নি, কিন্তু চেষ্টা আমি করেই চলেছি, আর আমি খুব তাড়াতাড়ি সফল হব। ও, বিজয়ী ভব, ভালো হোক। তোর চেষ্টা কত দূর পৌঁছতে পারে সেটা আমি জিজ্ঞেস করতে পারি কি? নিশ্চিন্তে জিজ্ঞাসা করুন। যেই প্রচেষ্টা আপনিও করছেন সেই প্রচেষ্টা তো আমিও করছি। কে সফল হবে সেটা সময় বলবে। জননীর আত্মা কার শরীরে প্রবেশ করেছে, ওর উদ্দেশ্য কি, সব জানতে পেরেছি। এখনই একজনের প্রাণ নিয়ে নিয়েছে। বলি দিয়েছে? কাকে? রামের বাবা চক্রবর্তীর। কি? চক্রবর্তী? খুন করেছে আমার চোখের সামনে। তার মানে একটু সাবধানে থাক শোভা, পরবর্তী শিকার হবি তুই। সম্ভব নয়, ও নিজের মুখেই বলেছে ওর পরের লক্ষ্য হলো রাম। বোকা বানিয়েছে তোকে। সাবধান, ডান হাত তুলে বা গালে চড় মারার মতন অবস্থা হবে। তোর রাস্তা গুলিয়ে দিচ্ছে ও। পরবর্তী শিকার রামের কথা বলে এরপর তোকে শেষ করাটাই ওর উদ্দেশ্য। কি বলছেন আপনি? তার মানে ও আমাকে, ও তো আপনাকেও শেষ করতে পারে। আমাকে মারার অস্ত্র এখনো সৃষ্টি হয়নি শোভা। আমার প্রাণ কেমন আছে, কোথায় আছে, কত যত্ন করে রাখা আছে সেটা শুধু আমিই জানি। তুই একটু সাবধানে থাক। তোর কাছে কতটা মন্ত্রের শক্তি আছে সেটা জেনে আচমকাই তোর উপর আক্রমণ করবে ওই জননী। দিদি ওঠো না। কি রে তোরা? এখন কেমন আছো দিদি? কি বলবো, ছাড়। তোরা এখানে কেন নিয়ে এসেছিস আমাকে এভাবে? কি হয়েছে? এখানে আমরা আনলাম। তুমি তো ছাদ থেকে পড়ে গিয়েছিলে, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তোমার কিছু হয়নি তো? তুমি ভালো আছো, আর আমাদের কিচ্ছু লাগবে না। দিদি, একটা কথা, তুমি মাদুলি খুলে আনতে বলে আমাদেরকে ছেড়ে দিয়ে কোথায় চলে গেলে? উপর থেকে পড়লি নাকি তুই? তোর মাথা খারাপ হয়ে গেছে। আমি কখন মাদুলি খুলে আনতে বললাম তোকে? কোন মাদুলি তাই জানি না আমি। চুরি করার আগেই আমাকে চোর বলে, আর যদি মাদুলি চুরি করতে দেখে নেয় তাহলে তো আমাকে মাদুলি চোর বলবে। তুই এসব চিন্তা মাথা থেকে ফেলে দে। তার মানে নন্দিনীর শরীরে ও এখানে এসেছিল। আমি শোভা কথা বলছি। তার মানে জননীর আত্মা এসেছে নন্দিনীর শরীরে। জননী, তোমার ব্যবস্থা আমি করছি। তোমাদের এই খেলার শেষটা আমি দেখব, তোমাদের শিক্ষা দেব।
দাঁড়া দাঁড়া, তোকেও দেবো। তুই খাবে ছোট্ট কি? মানুষ তো, সেই জন্য তোকে একটা হ্যাঁ? ছোট্ট গোলা দেবো। আমার টান সবসময় শেষেই আসে। তোকে আমি মোটেও হাতে দেবো না, খাইয়ে দেবো। সব সময় মেয়েকে খাবার খাইয়ে বড় করেছো। 2 দিন ছিলাম না, দেখো কত রোগা হয়ে গেছি। 2 কেজি কমে গেছে। এরপর থেকে দূরে থাকবার মতন কোনো কাজ করবি না। সেরকম যদি কাজ করিস তাহলে এই খাইয়ে দেবার হাতটাই শুধু নয়, এই খাবারটারও খুব কষ্ট হবে। তুমি ছিলে না তো, তাই জন্য আঙ্কেল 2 দিন ধরে কিচ্ছু খায়নি। চুপ কর। বাবা, ও কি সত্যি কথা বলছে? এক্ষেত্রে আমি মিথ্যে কথা বলবো না মা, কিন্তু এরপর থেকে যদি এরকম করিস তাহলে যেখানে থাকবি সেখানে গিয়ে আমি ভুখ হরতাল করব। ওসব কিছুই করতে হবে না, আর কখনো আমি তোমায় কষ্ট দেব না। নাও। দিদির কথা বিশ্বাস করবে না আঙ্কেল। ও এখন এক কথা বলছে, 1 ঘন্টা পরে আবার অন্য কথা বলবে। এই কি অনেকদিন ধরে দেখছিস? তুমি পাগলের মতো করছো দিদি। আমি অনেক দিন ধরেই তোমায় দেখছি। কি রে, তোরা আমার মধ্যে কি দেখেছিস এমন? আমি তখনও যেমনি ছিলাম, আজকেও তেমনি আছি, কালকেও তেমনি থাকবো। আপ টু 99 ইয়ার্স অবধি এরকমই থাকবো। আমরাও দেখছি। তুমি ওই মাদুলিটা খুলে আনতে বলেছিলে, তুমিই বলেছিলে যে ওই মাদুলিটা এনে দে। বারবার একই কথা বলবি না কিন্তু। বলিনি আমি। এই, তুই সাক্ষী ছিলি তো, বল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখলে কি বলেছিলাম? আরে এই স্নান তো করে এসেছিস, কিন্তু বেশি কথা বললে ওই জগের জল তোদের মাথায় ঢেলে আবার স্নান করিয়ে দেবো। সাবধান। বাবা, তুমি খাওয়াও। ভালোই হয়েছে, তুই কথার কথা বললি আর সেটাই সত্যি হয়ে গেল। আঙ্কেল, দিদি এখন জাদু করতে শিখেছে দেখছি। দিদি যা বলছে তাই হচ্ছে। বিভিন্ন রকম ঘটনা ঘটছে। একা একা গিয়ে কোথায় দাঁড়িয়ে থাকে, এখানে কি করছো জিজ্ঞেস করলে আমাকে বলে যে আমি নাকি নিয়ে গেছি। তুই চুপ করবি? আজকে দিদি ছাদে বসেছিল, আমাকে দেখেই উল্টে বলল যে আমাকে ছাদে কেন এনেছিস। সেদিন বলল যে লাঠি নিয়ে আয়। লাঠি আনার পরেই দেখলাম উধাও হয়ে গেছে। যখন জিজ্ঞেস করলাম তুমি কোথায় গেছিলে, কোনো অ্যানসার দিল না। আরে তুই চুপ কর না। ওর কুষ্ঠি অনুযায়ী ওর উপর এই বছর অনেকগুলো বিপদ বা ফাঁড়া আছে। তখন থেকে নালিশ করছিস, চুপ করবি এবার তোরা? ওই তো তোমার নামে নালিশ করলো। কিন্তু তোকে দিদি না, আমি না, দিদি ও দিদি ও তোদের না, দিদি, দুজনকে আমি কিন্তু করিনি। গাছে বেঁধে আমি মারবো। তখন থেকে তোরা দুজন নালিশ করে যাচ্ছিস আমার নামে। রাম, কে করলো, কেন করলো সেটা জানা জরুরি নয়। তোমার বাবাকে খোঁজাটাই এখন জরুরি। শোনো রাম, এসব নিয়ে পরে আলোচনা হবে। এই মুহূর্তে তোমার বাবা কোথায় পড়ে গেছে সেটা বলো, তাকে খোঁজবার চেষ্টা করি। সেটা কোনোভাবেই সম্ভব নয় স্যার। বাবা যেখানে পড়ে রয়েছেন সেখানে আমরা নিচে নেমে ওনাকে খোঁজা সম্ভব নয়। ওখান থেকে আসার সময় কিছু লোককে জিজ্ঞাসা করে জানলাম যে ওখানে যাদের শরীর পড়েছে তাদের আজ পর্যন্ত পুলিশ খুঁজে বার করতে পারেনি। হবে না মানে এমনি ছেড়ে দেওয়া যায় নাকি? খুঁজতে তো হবেই। দেহ সংস্কার করতে হবে আর আত্মার শান্তি কামনা করতে হবে। আমি জানি স্যার, আমার বাবার আত্মা ঠিক কিভাবে শান্তি পাবে সেটা আমি খুব ভালো করেই জানি। দেখো রাম, এখন কিন্তু রাগ করবার সময় নয়। আমি তোমাকে তখনও বললাম যে এই সব নিয়ে আমরা পরে কথা বলবো। তোমার বাবা মারা গেছেন, তার ক্রিয়াকর্ম তোমায় তো সব করতে হবে, বলো। হ্যাঁ রাম, খুঁজে হয়তো পাবো না, কিন্তু
আমাদের চেষ্টা তো করতে হবে। চলো যাই। কেন রে, কেন রাম এভাবে এখনো দাঁড়িয়ে আছিস? শেষবারের মতন তোর বাবার মুখটা দেখার ভাগ্য আমার হবে না রে। যা রাম। বিলাসিনী, আমি আর প্রণব একটু আসছি, তোমরা এখানেই থাকো। ঠিক আছে। প্রণব, হ্যাঁ ওদিকটা দেখা হয়ে গেছে? না আঙ্কেল, কোথাও পেলাম না। বিরাট, তুমি কি কোনো ক্লু পেয়েছো? না প্রণব, সামনে একটা বড় ঝর্ণা আছে শুনলাম, ওখানে যাওয়া সম্ভবই নয়। ফরেস্ট ডিপার্টমেন্ট বললো যে তারাই কিছু একটা ব্যবস্থা করবে, দেখা যাক। আমি কি কোনো বড় দেবতা, কোনো ভগবানের বংশে জন্মেছি আমি যে আমি যা বলবো তাই হবে? খাওয়া হয়ে গেছে তো, চল। দিদি, তুমি আমার কথা কিন্তু সিরিয়াসলি নিচ্ছ না। গিয়ে মাথাটা চেক করিয়ে আসো কোথাও। এটা ভালো আইডিয়া। এই চুপ কর, যা মুখে আসছে বলছিস, যা এখান থেকে। বাবা, আমাদের এভাবে বকছো কেন আঙ্কেল? সরি সোনা, সরি, আমি বকছি না। তোরা একটু বাইরে ঘুরে আয় প্লিজ। চল, তোদের জন্য বাইরে গাছ অপেক্ষা করছে। দিদি, ওখানে গিয়ে আবার বলো না আমি যেতে বলেছি। এখন আঙ্কেল সাক্ষী আছে। বাইরে চলো, দেখছি। এই যে তুমিও চলো, তোমাকেও দেখছি। ওর এই বছরে মৃত্যুর মতন বিপদ আছে বলে বলেছিল। সেদিন পাহাড়ের ওপর থেকে পড়ে গিয়ে আবার বাঘের মুখোমুখি হয়েছিল। বাচ্চাগুলোও বলল ও বিচিত্র ব্যবহার করছে। মানে কি ওনার কথাগুলো সত্যি? কি করে বাঁচাবো আমার মেয়েটাকে? ভগবান, এই একটা বছর আমার মেয়েটাকে যে কোনোভাবে বাঁচিয়ে রাখো। প্রণব, হ্যাঁ আন্টি, ওই জননী সত্যি ও এই খুনটা করেছে? ও আত্মা হয়ে এসেছে কি? আমি এসবে বিশ্বাস করি না নীলি। তাও তোমার আঙ্কেল কখনো মিথ্যে বলে না। তোমার শ্বশুর বলছেন মানে ও নিশ্চয়ই আত্মা হয়ে এসেছে মনে হচ্ছে। ওই চক্রবর্তীও কেমন, সেদিন অদ্ভুত ব্যবহার করছিলেন। একবার থাকবেন বলছিলেন, একবার চলে যাব বলছিলেন, ভয় করছে বলছিলেন। বাবা ছেলে কি ছাইপাশ কথা বলতে থাকলো কে জানে। তারপর নিজে থেকে দম বন্ধ হয়ে গিয়ে পড়ে গেল। আমি তো ভাবলাম হার্ট অ্যাটাক হয়েছে, হঠাৎ করেই হয়েছে ভাবলাম। কিন্তু তোমার শ্বশুর কি বললেন জানো? এটা হার্ট অ্যাটাক না, জননী ওর ওপর অ্যাটাক করেছে। এইসব কোথায় যে কি হচ্ছে আমার মাথায় যেন কিচ্ছু ঢুকছে না। আরে নীলি, কি হয়েছে? অন্যমনস্ক লাগছে কেন তোমার? যাই হোক, আত্মা হোক বা প্রেতাত্মা, তোমার তো ভালোই করেছে। বিরাট আর তোমার বিয়ে হতে চলেছে, খুশির কথা। না আন্টি, আমরা ওই জননী বেঁচে থাকতে ওকে কত কি বলেছি, কিন্তু এখন ও আত্মা হয়ে আমাদের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য ওই পুরনো কথা মনে করে যদি আক্রমণ করে। নীলি, কাম অন, আমি তুমি এখানে থাকলে আত্মার আসা সম্ভব নয়। আসলে আমাদের ও কিছুই করতে পারবে না। দেখো, তুমি এমনি ভয় পেও না। বিয়ে করে সুখে শান্তিতে থাকা উচিত তোমার। কি চিন্তা করছো? না, তাও এই যে লোকটা কিছুক্ষণ আগে বেঁচে ছিল সে এখন নেই, এটা শুনে ভয় করবে না? ও নীলি, নতুন জীবন শুরু করতে চলেছো তুমি, কেন এসব অমঙ্গলের কথা বলছো? এই দেখো,
দেবরাজের সঙ্গে কথা বলেছি আমি। ফার্স্ট ক্লাস ব্যাংকুইট বুক করেছে ও। চলো গিয়ে দেখে আসি, ঠিক আছে? হ্যাঁ স্যার, এইদিকেই হয়েছে। এখন তাহলে ওইদিকে দেখি। দেখুন মিস্টার রাম। হ্যাঁ রাম, আমি তো আগেই বলেছিলাম আপনারা এখান থেকে চলে যান। বডি পেয়ে গেলেই জানিয়ে দেবো আপনাকে। বন দপ্তর থেকে একজন বিশেষজ্ঞ আসছেন এখানে, সঙ্গে 20 জনের টিম চারদিকে খুঁজছেন। অন্ধকার হয়ে আসছে, এখান থেকে চলে যাওয়াই ভালো। ঠিক আছে স্যার। ঠিক আছে, এখন আমরা আসছি। দেহ সংস্কার না করতে পারলেও আমাদের ওনার আত্মার শান্তি কামনা করতে হবে, সেটার ব্যাপারেই আমরা মনোনিবেশ করি। কাল সকালেই পুজো করতে হবে, তার ব্যবস্থা সব করতে হবে। বডি পাওয়া গেলে পুলিশ আমাদের জানিয়ে দেবে। চলো এখন আমরা চাই। রাম, চলো উনি যেটা বললেন সেটাই করি, তাতে অন্তত মনের শান্তিটুকু তো পাওয়া যাবে। চলো এসো। হ্যাঁ চলুন। আচ্ছা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। আমি কি ইচ্ছা করে ওদের বাড়িতে চলে গেছি বলতো? ওদের লস করেছিলাম তাই ওদের বাড়িতে কি থেকেছিলাম। আমাকে টাকা দেবে তো? হ্যাঁ বল। ওটা জানো, শুধুমাত্র 500 টাকা। আমি বলি কি, এটা ঠিক হলো না, কোনো মতেই না। এই চুপ কর তো, আগুনে ঘি ঢালছিস তুই। আরে তোকে যদি ওই টাকাটা দেওয়া হয় অনেক বেশি, অন্য কাউকে টাকাটা দিলে তাও ভাবতাম ঠিক আছে। আমাকে আর দিদিকে 500 টাকা দিয়েছে, এটা ঠিক হলো? এই তুই দিদির সাথে নিজের তুলনা করছিস? আরে তুই চুপ কর না, ও তো একদম ঠিক বলেছে। আমি ওদের বাড়িতে কাজ করছিলাম ওদের সাহায্য হবে বলে, আমাদের সাহায্যের জন্য নয়। আমি কাজ করেছি বলে আমাকে টাকা দেখাচ্ছে, তাও মাত্র 500 টাকা। ছাড়বো না কিন্তু আমি, ওদেরকে শাস্তি দিয়েই ছাড়বো। দিদি, কাকে শাস্তি দেওয়ার কথা হচ্ছে? ওদের ব্যাপারে নাক গলাতে বারণ করেছি না? এই হনুমানগুলো ভাঙা পেন্সিলের সাইজের হিরো পেনের রেঞ্জের কথা বলছিস, ওকে উল্টো পাল্টা শেখাচ্ছিস। ভুল রাস্তা দেখানো, আমাদের রাস্তা যে আটকাবে তাদেরকে উচিত শিক্ষা দেবো আমি। এই, বাবা, কি বাবা তুমিও না? ও তো ইয়ার্কি করছিল শুধুই। এটা কি ধরনের মজা? তোদের এই মজায় আমার মাথা খারাপ। কবে তোদের বুদ্ধি হবে? এই বাচ্চাগুলোর কথা শুনে কি করতে যাচ্ছিলি? একটা দিন এই বাবার মনটা বোঝার চেষ্টা করেছিস না? আমি বকছি না, কিন্তু বড় তো হয়েছিস, বাবাকে একটু সাহায্য করবি বলে কোনোদিন একটুও ভেবেছিস? আর করবো না বাবা। ভেবেছো? বেশ করেছো। তোমায় কাউকে সাহায্যও করতে হবে না আর কষ্টও পেতে হবে না। শুধু এই বছরটা একটু শান্ত হয়ে থাকো মা। তারপরে ঝামেলা করতে পারি তো? তারপর ঝামেলা করতে তোমার বর তোমায় ছাড়লে তো? হ্যাঁ তার বর? বললাম তো বর। সারা জীবন কি সন্ন্যাসী হয়ে থাকবি বলে ভেবেছিস? দেখ নন্দু, এরপর থেকে এই হনুমানগুলোর সঙ্গে একটু ঘুরে বেড়ানো কম কর। ওই যে ঘটক রাম আছে না, ওকে বলেছি একটা ভালো ছেলে দেখতে, বিয়ে করে তুমি আরাম করে থাকো। কাকে জিজ্ঞাসা করে আপনি সিদ্ধান্ত নিয়েছেন? কাকে জিজ্ঞেস করে সিদ্ধান্ত নিয়েছি মানে? হ্যাঁ, তুই তো আমার মেয়ে, তোর বিয়ের সিদ্ধান্ত তো আমাকেই নিতে হবে। না, আমি কিন্তু বিয়ে করব না। নন্দিনী, এসব নিয়ে কোনো তর্ক নয়। শোন, আমার মনে যদি কষ্ট দিতে না চাস, যা বলবো সেটাই করবি। আর আমার মনে কষ্ট হলে চলবে তো? হ্যাঁ চলবে। হ্যাঁ হোক, কিন্তু আমি যা বলছি সেটাই শুনতে হবে। বাবা বাবা, এই এই নন্দিনী, খুব তাড়াতাড়ি তোকে ধরতে চলেছি। জননীর হয়ে তোর এই খেলাটা আমি আজই শেষ করব। সবাই ভুল করে ক্ষমা চায়, আর আমি ক্ষমা চেয়ে তারপরে ভুল করব। নন্দিনী, আমায় ক্ষমা করে দে।